ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা নতুন ধরনের ডাল শস্য নিয়ে, যেটার নাম হচ্ছে রাইস বিন। এটা সাধারণত হিমালয়ের পাদদেশে বা পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে এবং উত্তর পূর্ব ভারতেও প্রচলন আছে। কিন্তু আমাদের এখানে সেই অর্থে কিন্তু রাইস বিনের চাষ একেবারে যেটাকে বলে ডাল শস্যের চাষ, আমরা অন্যান্য ডাল শস্যের যেরকম চাষ করি সেরকম কিন্তু এখানে হয় না। কিন্তু এখন গবেষণা চলছে কিভাবে এই রাইস বিনকে একটা মূল স্রোতে নিয়ে আসা যায় ফসল চাষের ক্ষেত্রে। এই প্রসঙ্গে আজকে আলোচনা করব, নতুন ধরনের আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের সহকারী অধ্যাপক ডক্টর নারায়ণ চন্দ্র সরকার। স্বাগত নারায়ণদা। যেটা প্রথমে আমি জিজ্ঞেস করব যে এই রাইস বিন কি, এর যে প্রেক্ষাপট বা প্রেক্ষিত, এর যে ইতিহাস একটু যদি সংক্ষেপে প্রথমে বলেন। দেখুন, রাইস বিন এক ধরনের ডাল শস্য। এর বিজ্ঞানসম্মত নাম ভিগনা আম্বেলাটা। একে আমরা বহুমুখী ডাল শস্য বলি, কিন্তু যদি আমরা ভালো করে বিচার করি এটা একটা অবহেলিত ক্রপ বা শস্য। কেননা অন্যান্য ডাল শস্যের মতো একে আমরা না গুরুত্ব দিই, না আমরা এর উপযোগিতা ভালো করে জানি। তো এটা আমি যদি এর ইতিহাসের পাতা খুলি, দেখা যাবে এটা আপনার বৈচিত্র্যের মধ্য দিয়ে এটা ইন্ডো চায়না এরিয়াতে বা জায়গাতে এর প্রথম পাওয়া গিয়েছিল আর কি। এবং সেখান থেকে ধীরে ধীরে ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে, যেমন নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, মণিপুর, তারপর আপনার সিকিম, সেসব জায়গাতেও এটা প্রাকৃতিকভাবে দেখা যায়। তাছাড়াও হিমালয়ের পাদদেশের বিভিন্ন জায়গাতে এটা প্রাকৃতিকভাবে দেখা যায়। তাছাড়া ধরুন হিমাচল প্রদেশেও পাওয়া গেছে। তাছাড়াও আমাদের অন্যান্য রাজ্যে যেমন কর্ণাটক কিংবা তামিলনাড়ুতে এর কিছু সংকেত পাওয়া গেছে। তো এটা মূলত পাহাড়ের অঞ্চলের জায়গা, তো সেটা আমাদের এখানে তো হতেই পারে। এটা আপনার সাথে যে কথা হচ্ছিল তাতে বোঝা যাচ্ছিল। এর ব্যবহারিক দিকটা সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। আচ্ছা, যেটা আমি আগেই বললাম যে রাইস বিন হচ্ছে একটা বহুমুখী ডাল শস্য। এই গাছের সমস্ত অংশই খাদ্য হিসাবে বা অন্যান্য কাজে ব্যবহার করা যেতে পারে। যদি আমি আমাদের খাদ্য হিসেবে ভাবি, প্রথমে বীজকে সেদ্ধ করে তরকা বা রাজমা ডালের মতো খাওয়া যায়। এটা স্যুপ তৈরির ক্ষেত্রেও এটা কাজে লাগাতে পারে। রাইস বিন বীজের ছাতু তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে বাচ্চাদের খাবারের সঙ্গেও ব্যবহার করা হয়। আচ্ছা, শুধু তাই নয়, বীজের অঙ্কুরোদ্গমের পর এটাকে সেদ্ধ করে অন্যান্য তরকারির সঙ্গেও খাওয়া যেতে পারে। তাছাড়া এটা আমাদের যে ফলটা যে নাম পাই, সেই ফলটাকে আপনার কচি অবস্থায় সেটা সবজি হিসাবে খাই, এটা ডাল হিসাবে খাওয়া যেতে পারে। আর এই সম্পর্কে আমি বিশেষভাবে বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যে ধরনের ডাল খাই, সাধারণত মুসুর, মুগ বা কলাই যে ধরনের ডাল খাই, সেই ডালের মধ্যে আপনার প্রোটিনের শতাংশ 22 থেকে 24 থাকে। কিন্তু যদি আমি রাইস বিনের কথা ভাবি, এটা হচ্ছে এই ডাল শস্যে অনেক বেশি প্রোটিন থাকে। সেটা যদি আমি সংখ্যায় বিচার করি, 17 থেকে 58%। শুধু তাই নয়, এই ডাল শস্যে অনেক বেশি চর্বি বা ফ্যাট থাকে, অনেক বেশি মিনারেলস বা অনুখাদ্য থাকে। তো সেই বিচার দিয়ে এটা সাংঘাতিক এটার খাদ্য গুণ আর কি বলা যায়। এটা অনেক বড় খাদ্য। শুধু তাই নয়, আমি এই রাইস বিনটাকে পশুখাদ্য হিসাবে দারুণভাবে ব্যবহার করা যেতে পারে। কেননা এই গাছের প্রচুর শাখা পোশাক ও পাতা হয়, এবং সেটা আপনি জানেন, যদি যে গাছের বেশি শাখা পোশাক পাতা হয় তাহলে সেটা গোখাদ্যের জন্য খুব উপযোগী। এবার আরেকটা বিশেষ জিনিস যেটা আমরা হয়তো সবাই জানি, যে ডাল শস্য গাছের শেকড়ে ছোট ছোট করে গুটি হয়। এই রাইস বিন গাছের শেকড়ে জড়িয়ে আছে ছোট বড় অনেক গুটি, এবং সেই গুটির মধ্যে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া থাকে। এবং সেই ব্যাকটেরিয়া কি করে, আপনার বাতাসে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে সেটা মাটির ভবিষ্যতে এটা মাটির উর্বরতা শক্তি বাড়ায়। শুধু তাই নয়, সেই যে নাইট্রোজেনটা যেটা আবদ্ধ করে সেটা গাছও নেয়। শুধু তাই নয়, আরও যদি আমরা এগিয়ে বলি, এই রাইস বিন ধরুন আমি জমিতে লাগানোর পরে 30 থেকে 35 দিনের মাথায় যদি এটাকে আমি মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিই, মিশিয়ে দিলে তাহলে সে মাটির
উর্বর শক্তিও বৃদ্ধি করে। কিভাবে? কারণ এটা যেটা আমরা ইংলিশে বলি যে ফিজিক্যাল কন্ডিশন, সেই মাটির যে ফিজিক্যাল কন্ডিশনটাকে এটা ইমপ্রুভ করে। তাই সঙ্গে এটা সেই ইমপ্রুভের মাধ্যমে কি হয়, যেমন মাটির মধ্যে বিভিন্ন কণার মাঝখানে বাতাসের চলাচল বাড়ে, তারপরে আপনার জল ধারণ ক্ষমতা বাড়ে। শুধু তাই নয়, মাটিতে উপস্থিত বিভিন্ন খাদ্য উপাদানেরই যোগান বাড়ে। অন্যদিকে আরও যদি বলি, প্রবল বর্ষার সময় বা যেসব জায়গাতে প্রবল বর্ষার ফলে মাটির ক্ষয় হয়, সেই সব জায়গাতে যদি আমি এই গাছটা লাগাই, যেহেতু এই গাছ প্রচুর শাখা পোশাকার পাতা হয়, তো মাটিটাকে পুরোপুরি এটাকে ঢেকে ফেলে। সেই ক্ষেত্রে দেখা গেছে মাটির যে ক্ষয় সেটা অনেকটা রোধ করা যেতে পারে। মানে অনেকগুলি দিক, মানে শুধুমাত্র যে এটা একটা ঢাল শস্য সেই হিসেবেই নয়, মানে এর পেছনে অনেকগুলো দিক, ব্যবহারিক দিক রয়েছে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই আমি যেটা আমরা আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গে কোথায় চাষ করা যেতে পারে, মানে এটা তো পাহাড়ের কথাই শুনছি বারবার, এবং এখানে পাওয়া যায় কিনা বা যদি কেউ করতে চান সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা দেখুন, এ সম্পর্কে আমি আরও কিছু অবগত করতে চাই সবাইকে, কারণ এটা আমার মনে হয় এর এক বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা এটাও বিচার করব যে এটাকে কোথায় কোথায় লাগানো যেতে পারে। তো আপনি যে প্রশ্নটা করলেন সেই সম্পর্কে একটু বলি। এটা আমাদের পশ্চিমবঙ্গে যেখানে ধরুন মাটি অনুর্বর, কিংবা যেখানে হয়তো মাটি অন্যান্য শস্যের ক্ষেত্রে উপযোগী নয়, কিংবা ধরুন যেখানে যেসব এরিয়াতে, যেসব এলাকায় খরা একটা বড় সমস্যা, কিংবা ধরুন বর্ষা হলো, শুরু হলো, তার কিছুদিন পরে আবার বর্ষা থেমে গেল, অনেক দিন বর্ষা হচ্ছে না। তো এই রকম পরিস্থিতিতে এই রাইস বিন বিশেষ উপযোগী ডাল শস্য, কারণ এর একটা বড় একটা ভূমিকা আছে। হ্যাঁ, সেটা একটু বিস্তারিত বলুন তো, মানে বিশেষ করে জল মানে খরাপ্রবণ এরিয়ায় কিভাবে এটা হতে পারে বা অঞ্চলে কিভাবে এটা হতে পারে সেটা একটু যদি বলেন। আচ্ছা, এটার এই ডাল শস্যে দেখা গেছে ধরুন অন্যান্য ডাল শস্যের তুলনাতে আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি, অন্যান্য ডাল শস্য যেমন যদি কোনো খরাপ্রবণ এলাকাতে ভালো জন্মাতে পারে না, কিন্তু এই ডাল শস্য আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি যে হ্যাঁ, এই ডাল শস্য অন্যান্য ডাল শস্যের তুলনায় অনেক বেশি সহনশীল। শুধু তাই নয়, যেখানে খরা মাটি থাকে সেইখানে এই ডাল শস্যের যে শিকড়, সেটা ইভেন 1 মিটারের বেশি গভীর পর্যন্ত পৌঁছায়। আচ্ছা, তার মানে সেই মাটির অনেক গভীর থেকে রস কিংবা খাদ্য উপাদান সংগ্রহ করতে পারে। শুধু আমি খরার কথাই বলছি না, ধরুন আমি আসি যেখানে, ধরুন এবারের কথা ভাবি, এবারে অনেক বৃষ্টি হয়েছে, যেটা অতিবৃষ্টিপাত। এবার অতিবৃষ্টিপাতের ফলে আমাদের চাষি ভাইরা ঠিকঠাক মতো না সময় মতো লাগাতে পেরেছেন, নইলে হয়তো কোনো শস্য দিয়ে লাগিয়েও থাকেন, সেটার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই ক্ষেত্রে এই রাইস বিন অনেক উপযোগী। কি করে? আমরা দেখেছি যেখানে জল জমে থাকে, এই গাছ লাগানোর 30-35 দিনের পরে যদি ধরুন 15-20 দিন কিংবা 1 মাস যদি জল জমে থাকে, সেই গাছের গোড়া থেকে এক ধরনের গুচ্ছমূল তৈরি হয়। সেই গুচ্ছমূলগুলো গাছের গোড়ায় একদম ভরাট হয়ে যায়। এবার সেই গুচ্ছমূলগুলো আপনার দেখা গেছে এগুলো আপনার গাছের খাদ্য উপাদানগুলো যেগুলো গাছের প্রয়োজন, সেগুলো মাটি থেকে সংগ্রহ করে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে গাছের যে মূল যে শিকড়, সেই শিকড়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র গাছের গুচ্ছমূলের বৃদ্ধি হয়। আবার আরেকটা খুব সুন্দর একটা জিনিস এই গাছের রয়েছে যে ধরুন শুধু গাছের গোড়া থেকে নয়, গাছের শাখা পোশাকগুলো মাটিকে যেখানে স্পর্শ করে সেখান থেকে গুচ্ছমূলের তৈরি হয়। এবার এই তৈরির ফলে তার মানে কি গাছের কখনো যে খাদ্য উপাদান সংগ্রহের জন্য বা জল সংগ্রহের জন্য কোনো অসুবিধা হয় না, অর্থাৎ সেই ক্ষেত্রেও গাছ খুব ভালো করে বাঁচতে পারে। অনেকটা সুবিধার দিক আছে। তো যেটা আমাদের একটা অসুবিধার দিক, যে অর্থনৈতিক দিকটা যদি আমরা না জানি তাহলে পুরোটাই অসুবিধায় পর্যবসিত হয়, কারণ চাষি বন্ধুদের কাছে তারা লাভবান যদি না হন তাহলে তো এটা কেন চাষ করবেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন যে অর্থনৈতিক দিকটা একটু যদি বলেন, কারণ সব কিছুর সাথেই, সব ফসলের সাথেই জড়িয়ে থাকে অর্থনৈতিক দিক। দেখুন, আমরা যদি অর্থনীতির কথা বলতে চাই তাহলে আমাদের মনে হয় একটু এগিয়ে আমাদের কথা বলতে হবে। কেননা ধরুন এটা আমরা পরীক্ষামূলকভাবে এখন করছি, কারণ এটা সাধারণত আমাদের রাজ্যে হয় না। তো আমরা আমাদের ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা নিজেরা ভেবে চিনতে বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি এর পারফরমেন্স বা এর কেমনভাবে তুলনামূলক বৃদ্ধি হয়, বা কিভাবে গাছ বেঁচে থাকে, বা কি করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে।
তো সেই ক্ষেত্রে আমরা এটা পরীক্ষামূলকভাবে করছি, কিন্তু এটা আমরা অবশ্যই বলতে পারি যে সাধারণভাবে যেগুলো আমরা যে ডাল শস্যগুলো লাগিয়ে থাকি, ধরুন মুসুর বলি কিংবা মুগ বলি কিংবা কলাই বলি, সেইগুলো কিন্তু আপনার এইরকম প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ে বাঁচতে পারে না, বা প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন এইসব গাছ বেঁচে থাকতে পারে না, বা কোনো আপনি মনে করুন আংশিকও হয়তো আমরা ফলন পাই না, পুরোপুরি সমস্ত শস্যটাই নষ্ট হয়ে যায়। ঠিকই, এবছর তো অনেকেরই সেই ক্ষতি হয়েছে, আমরা জানি সেটাই, সেটা। এই বছর অনেকেরই ক্ষতি হয়েছে। এবার সেই জন্য আমাদের চাষি ভাইয়ের কাছে এটাই সবচেয়ে বড় খবর যে এবার সেই পরিস্থিতি যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের এমন একটা ডাল শস্য দরকার যার ওই প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে অ্যাটলিস্ট কিছু আমরা যেটা বলি ইকোনমিক ইল্ড, কিছু অর্থ যাতে উৎপাদন করতে পারে চাষি ভাইরা, সেটা আমার মনে হয় এটাতে সম্ভব। আর যে কোনো ডাল শস্যেরই এখন যা মূল্য, বাজার মূল্য, সে বিষয়ে আমাদের মানে সন্দিহান হলে চলবেই না, কারণ ডাল শস্যের একটা বাজার আছেই, সেটাই, মানে দাম তো অত্যন্ত ভালো। হ্যাঁ, এবার যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে চাষ পদ্ধতি, মানে কি পদ্ধতিতে, এখানে তো অন্যান্য ডাল শস্য যেভাবে চাষ হয় সেভাবেই কি হবে নাকি কোনো পরিবর্তন থাকছে? দেখুন, চাষ পদ্ধতির ক্ষেত্রে বলবো এটার তো কোনো বিশেষ চাষ পদ্ধতির প্রয়োজনও নেই। কেন হচ্ছে আমরা যেটা বলি এটা প্রাকৃতিক দুর্যোগ, যে ঘটনা হয় প্রাকৃতিক দুর্যোগ ফলে যে সমস্যা হয় সেই সমস্যার বিরুদ্ধে এই গাছ দাঁড়িয়ে থাকতে পারে। তবে সাধারণভাবে যদি দেখি উপায়ই হয় আর কি, এটা প্রাকৃতিক উপায়ই হয়, এটা উত্তর পূর্বতে এটা একদমই প্রাকৃতিক উপায় হয়। তবে যদি আমরা যদি আমরা এর সম্পর্কে দেখি, ধরুন জলবায়ুর ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বলি, তাহলে ধরুন 25 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা এটা মোটামুটি ভালো জন্মায়। তাছাড়া এর বৃদ্ধিও ভালো হয়। তাছাড়া ধরুন গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার। আর মাটি যদি বলি, এটা আপনার খরাপ্রবণ এলাকা থেকে শুরু করে, পাহাড়ের ঢাল থেকে শুরু করে, অনুর্বর জমি থেকে শুরু করে আপনার যে কোনো মাটিতে এটা হতে পারে। আপনি যে জলবায়ুর কথাটা বললেন, বিশেষ করে গড় বৃষ্টিপাতের কথা, তাহলে তো সেটা তো মানে এই সময়টা কি উপযোগী এই চাষের জন্য? না, অবশ্যই তাই। ধরুন আমি যদি সেপ্টেম্বর মাস, আগস্ট সেপ্টেম্বর, আচ্ছা, সে ব্যাপারে ধরুন আমি যদি এটাকে এই গাছটাকে আমি দুভাবে চাষ করতে পারি। একটা হচ্ছে যদি আমি গোখাদ্য হিসাবে করতে চাই, আর কিংবা পশুখাদ্য হিসাবে, অন্যভাবে যদি এটাকে দানা হিসাবে বা বীজ জন্য করতে চাই। তো আমি যদি এটাকে পশুর খাদ্য হিসাবে করতে চাই, তাহলে আমি একটু আগে লাগাবো, ধরুন এই মার্চ এপ্রিল মাসে বেশ আমাদের এখানে লাগাতে পারি। ঠিক। আর যদি আমরা বীজের জন্য করতে চাই, তাহলে ধরুন জুলাই আগস্ট, মোটামুটি এই সময়টা বা একটু আগে এই সময়তে লাগাতে পারি। আর যেটা আমি বলতে চাই, যেটা হচ্ছে এই গাছটা হচ্ছে আলোক সংবেদনশীল গাছ। তার মানে কি, বছরে আমি যে সময় লাগাই, কিন্তু এর যে ফুল বা ফল আসা শুরু হবে সেটা কিন্তু শীতের সময়তে। এই গাছে দেখা গেছে আপনার ওই সেপ্টেম্বরের শেষের দিক থেকে ফুল আসা শুরু হয়। তো তারপরে ধরুন 1 থেকে 1.5 মাস পরে ধরুন ফল আস্তে আস্তে করে আমরা কাটতে পারি। আমরা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে মোটামুটি সারের পরিমাণটা যদি একটু বলে দেন, যে সারের একটা ভূমিকা থাকে, সেটা যদি একটু বলে দেন। আচ্ছা, যেহেতু এটা ডাল শস্য, তো আমরা সবাই জানি যে ডাল শস্যের লাগানোর একটা বাড়তি সুবিধা রয়েছে। সুবিধাটা এটাই যে ডাল শস্য তাদের শিকড়ের মধ্যে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মাধ্যমে যে বাতাসের নাইট্রোজেন আবদ্ধ করে, তো সেটা অলরেডি সেটা মানে মাটির উর্বরতা বৃদ্ধি করে, তার সঙ্গে গাছেরও প্রয়োজনটা মেটায়। এবার কি হয়, কোনো ডাল শস্য গাছ প্রাথমিকভাবে, মানে ধরুন বীজের অঙ্কুরোদ্গমের পরে 30 দিন পর্যন্ত বা 35 দিন পর্যন্ত, ততদিন তো গাছের নাইট্রোজেনের দরকার। তো সেই ক্ষেত্রে কিছুটা নাইট্রোজেন আমরা বাইরে থেকে দিই, পরবর্তী দশার জন্য প্রয়োজন হয় না। তো সেই জন্য নাইট্রোজেন ধরুন 15 থেকে 20 কেজি নাইট্রোজেন জমির তৈরি যখন করি আর কি, যেটা ফাইনাল ল্যান্ড প্রিপারেশন যেটা আমরা বলি, তখন সেটা দিলেই হবে। এবার তার সঙ্গে ধরুন ফসফরাসের একটা বড় ভূমিকা আছে গাছের শিকড় বৃদ্ধির জন্য। তো সেই জন্য আমরা ফসফরাসের দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। কতটা পরিমাণে? ধরুন সেটা 40 কেজি হিসাবে ফসফরাস। আর পটাশিয়ামেরও যথেষ্ট ভূমিকা রয়েছে, বিশেষত ফল ধরার ক্ষেত্রে। তো ধরুন সেখানে 20 কেজি মতো পটাশিয়াম। আর বাকি অনুখাদ্য বা এর কোনো প্রয়োজন নেই এখন।
আর যেটা আমি বলতে চাই, যেটা পাহাড়ি এলাকাতে যেটা হয়, সেখানে কিন্তু কোনো না সারের, তারা রাসায়নিক কিচ্ছু সারের না, ব্যবহার মানে প্রাকৃতিকভাবেই হচ্ছে সেটা। প্রাকৃতিকভাবে হয়। হ্যাঁ। তো তারা এগুলোর কোনো ব্যবহার জানে না, হতে কিন্তু পারে এখানেও হয়তো খুব বেশি কিছু আর করতেই হলো না, নিজে থেকেই হলো যখন বড় আকারে করা হয়। সেটাই। অনেক ধন্যবাদ নারায়ণদা। একটা অন্য ধরনের আলোচনা আমরা আপনার কাছ থেকে শুনলাম, যেটা একটা অন্য ধরনের ডাল শস্য, রাইস বিন, যেটা পাহাড়ি অঞ্চলে আমরা হয়তো এর পরিচয় পেয়ে থাকতে পারি, কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু নতুনভাবে ভাবনা চিন্তা শুরু হয়েছে। বিশ্বভারতী পল্লী শিক্ষা ভবনও ভাবছে, আমি শুনছিলাম ওনার কাছ থেকে, যে এটা নিয়ে কিভাবে গবেষণা করা যায় বা এটাকে মূল ফসলের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়। होगी बदलाव की अब शुरुआत, सुधरेंगे तेरे हालात, मत हार मान तू, है देश की शान तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले, बढ़ा कदम तू वीर के जैसे, तूफान बड़े देखे ऐसे, न रुकेगा तू न झुकेगा तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले, हरियाली खेतों में झूमेगी, खुशियां तेरे कदम चूमेगी, कुछ सीख नया कुछ सिखा तू, है फौलादी दिखा तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। दूरदर्शन किसान, छेड़ो बातें बदलाव की। এই সপ্তাহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 18 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ কিছুটা মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। 20 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ কিছুটা মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 21 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে। 22 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। 23 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। 24 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এখন আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত কৃষক বন্ধুরা সরাসরি বীজ বপন করে ধান চাষ করেছেন, তাদের বলা হচ্ছে জমিতে জল ধরে রাখার জন্য জমির চারপাশে বাঁধ দিয়ে রাখুন, জমির আগাছা পরিষ্কার করে রাখুন এবং প্রতি বিঘা জমিতে 4.7 কিলোগ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করুন। বিশেষভাবে লক্ষ্য রাখুন, যে সমস্ত গাছে শীষ আসার সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে এই আবহাওয়ায় গন্ধি পোকা আসতে পারে, তাই 5 মিলিলিটার প্রতি লিটার হারে নিম তেল দিনের বেলা প্রতি ঘন্টায় স্প্রে করুন। যে সমস্ত কৃষক বন্ধুরা ধানের চারা লাগিয়েছেন তাদেরকে জানানো হচ্ছে জমি আগাছা মুক্ত রাখবেনই, তার সঙ্গে জমিতে 2 সেন্টিমিটার জলও ধরে রাখবেন। প্রতি বিঘা জমিতে
4.7 কিলোগ্রাম হারে ইউরিয়া শেষ চাপান সার হিসেবে প্রয়োগ করুন। মাজরা পোকা যে গাছগুলির ক্ষতি করেছে সেই গাছগুলির ক্ষতিগ্রস্ত অংশ ছিঁড়ে ফেলে দিন এবং প্রতি বিঘায় 2টো করে ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করুন। যে সমস্ত কৃষক বন্ধুরা বেগুন চাষ করেছেন তাদের জানানো হচ্ছে এই সময় ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে, তাই 20 মিলিলিটার প্রতি লিটার হারে নিম তেল বেগুন গাছে স্প্রে করুন এবং আক্রান্ত অংশ ছিঁড়ে ফেলে নষ্ট করে দিন। কৃষিকাজে লাভ পেতে প্রথাগত চাষের বদলে যেমন বিকল্প চাষ আজ প্রয়োজন হয়ে পড়েছে, সেভাবেই বর্তমান যুগে বিকল্প ও অত্যাধুনিক চাষের যন্ত্রপাতি কৃষিকাজে সাফল্যের জন্য জরুরি হয়ে গেছে। 2012-13 সাল থেকে রাজ্য সরকারের তরফ থেকেও কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দেওয়া শুরু হয়েছে, যার জন্য সরকারের তরফ থেকে আর্থিক ভর্তুকিরও ব্যবস্থা করা হয়েছে। যত দিন যাচ্ছে ততই আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন বেড়েছে কৃষিকাজে। মাটি তৈরি থেকে ফসল কেটে বস্তাজাত করা পর্যন্ত আজ যন্ত্রের ব্যবহার করা হচ্ছে চাষের গতি আরও কম সময়ের মধ্যে ব্যবহারের জন্য। যন্ত্রের ব্যবহার যেমন কৃষিকাজে গতি দিয়েছে, সেভাবেই কৃষকের খরচের হারও বেশ কিছুটা কম হয়ে গেছে। সম্প্রতি বোলপুর ব্লকের কৃষি বিভাগের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে বোলপুর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকার 150 জন উপভোক্তার হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়, যার ভর্তুকি মূল্য প্রায় 14 লক্ষ টাকা। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ানোর জন্য বিভিন্ন স্কিম নিয়ে এসেছেন, প্রকল্প চালাচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট ফর ফার্ম মেকানাইজেশন, আর একটা হচ্ছে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স ফর ইমপ্লিমেন্টস। এটা হচ্ছে যারা ছোট ক্ষুদ্র চাষি থেকে মাঝারি কৃষক যারা আছেন এবং বড় কৃষক যারা আছেন তাদেরকে পাওয়ার টিলার, ট্রাক্টর, পাওয়ার রিপার, ধান ঝাড়াই মেশিন, জল তোলা পাম্প, বিভিন্ন রকম পাম্প, তার সঙ্গে ডেলিভারি পাইপ ইত্যাদি বিভিন্ন জিনিস সরকারি ভর্তুকিতে দিচ্ছেন। আমাদের আজকে টোটাল 14 লক্ষ টাকার যন্ত্রপাতি, অনুদান যন্ত্রপাতি আমরা আজকে তুলে দিচ্ছি। তাদের হাতে এগুলি তুলে দেন বীরভূম জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। বোলপুর শ্রীনিকেতন ব্লক থেকে এডি অফিসের মাধ্যমে একটা ট্র্যাক্টর নিয়েছি, যার সাবসিডি মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। আমি একটা পাওয়ার টিলার আবেদন করেছিলাম সরকারের কাছে এবং এটা আমার অনুদান পেয়েছি। এটা আমি নিজের ধান কাটা এবং আশেপাশে ধান কাটার সুবিধার্থে ব্যবহার করি। স্বাভাবিকভাবেই এইসব আধুনিক কৃষি যন্ত্রপাতি পেয়ে খুশি কৃষকেরা। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে তন্তুবাই সম্প্রদায়ের বাস জেলার বুকে সবচেয়ে বেশি। প্রায় 1500 তন্তুবাই পরিবার রয়েছে এই গ্রামে। তার মধ্যে 1000 পরিবার পরম্পরা স্বরূপ এখনও ধরে রেখেছে তাঁত শিল্প। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে বীরভূমের তাঁতিপাড়া গ্রামে হাজারো তন্তুবাই তসর বস্ত্র উৎপাদনে অভ্যস্ত। তেমন লাভ না থাকলেও সেই সাবেকি জাত ব্যবসা ছাড়তে পারেননি অনেকেই। পাশাপাশি করিদ্ধা, হেতমপুর, পছিয়ারা, পণ্ডিতপুর এমন গ্রামগুলিতে তাঁত শিল্পীরা তাঁত বুনে জীবিকা নির্বাহ করেন। এই কাজে হাত লাগায় বাড়ির মা ও মেয়েরাও। সকাল থেকে হস্তচালিত তাঁত যন্ত্রে বসে ঝাঁপের ফাঁক দিয়ে মাকুড় দৌড়াদৌড়ি গুনতে গুনতে নির্মাণ করে তসর থান। সেই তসর থান দিয়ে ধুতি, শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি এমন নানা শৌখিন পরিধেয় বস্ত্র তৈরি হয়।
তসর প্রাকৃতিক তন্তুজাত হওয়ার জন্য এই তসর বস্ত্র পরিধান করতে যেমন আরামদায়ক তেমনি রুচিসম্মত, আবার আভিজাত্যও আনে। এই বস্ত্রের চাহিদা চিরকালীন। দেশের অভ্যন্তরে এবং বিদেশের বাজারে এই বস্ত্রের চাহিদা প্রচুর। এখন আবার তসরের থানে নানা রং করা হয়, বসানো হয় জরির কাজ। এই শিল্পে বীরভূমের প্রায় 50,000 মানুষের জীবন জীবিকা চলে। তবে তসর গুটির যোগান কম এবং মধ্যস্থতাকারীরা লাভের গুড় অনেকটাই খেয়ে নেয়। তাই হাড়ভাঙা পরিশ্রম সত্ত্বেও এইসব শিল্পীদের আর্থিক সচ্ছলতা আসেনি। তাই তাদের হতাশার সুর ধরা পড়ল শিল্পী রবীন্দ্রনাথ দত্ত, সনাতন দাস, টুসু দত্ত, পবিত্র দত্ত, অনুপ দাসদের কথায়। বংশক্রমে চলে আসছে। এবারে এই তাঁত নিয়ে এখন যে পরিস্থিতি তাতে এই তাঁতে একটা লেবারেরও সমান ইনকাম হয় না। আর এই তাঁতের মিডিল যে ইয়েগুলো সেইগুলোই গোটাগুটি মুনাফা অর্জন করছে, তাঁতিরা কিছু পাচ্ছে না। আর এই তাঁত যদি এরকম অবস্থা চলে যে কাঁচামালের দাম প্রচুর, কিন্তু কস্টিং কাপড়ের কস্টিং পড়ছে, কিন্তু বিক্রির সময় তাঁতিদের কাছ থেকে কম দামে কেনা। এখন যা পরিস্থিতি তাতে 100 টাকা হয় না পার। অনেক শাড়ি হবে, তারপরে বেটা চিটির পাঞ্জাবি, আপাতত যা কিছু আরো বটে সবই হবে। এটা তো আমাদের মোটামুটি জীবিকা পুষিয়ে যায় তো না, এখন পোষাইছে না, কোনো সময় হবে কোনো সময় হবে না, এরকম ধরনের চলছে জিনিসগুলো। আমাদের মানে নিজের হাত খরচা হয়, ছেলে মেয়ের মানে কিছু প্রয়োজন হলে হয়তো ঘরে চাহিদা হইলো না, তাদেরকে নিজের ইচ্ছা মতো দিতে পেলাম, কিংবা নিজেরও মানে ইচ্ছা মতো কোনো জিনিস হয়তো নিতে পেলাম, ঘরের কাছে হয়তো চাহিদা হইলো না বেটা ছেলের কাছে। গুটি পোকাটা প্রথমে সেদ্ধ করে নিলাম, নিয়ে সেদ্ধ করার পর গুটি পোকাটা সেদ্ধ করার পর আমরা ওই তসরা থেকে মানে সুতোটা আমরা বার করি, লাটা দিয়ে মানে পিওর সুতোটা মানে এই উপরকার ছালটা মানে নাথা করে দিলাম, আর পিওর সুতোটা মানে অরিজিনাল এখন তসরা সুতো হয়ে গেল মানে গুটি পোকা থেকে। তসর বস্ত্রের কাঁচামাল তসর গুটি। অর্জুন, কুল, শালপাতা তসর পোকার একমাত্র খাদ্য। তাই এইসব জঙ্গলে তসর পোকা গুটি বাঁধে। পোকার লালারসে তৈরি হয় তসর সুতো। এই গুটি সোডা জলে সিদ্ধ করে রোদে শুকিয়ে বাড়ির মেয়েরা তা থেকে সুতো বার করে লাটায় বন্দি করে। পরে আবার এই সুতো যন্ত্রের সাহায্যে পাকিয়ে হস্তচালিত তাঁত যন্ত্রে বোনা হয়। জেলার সরকারি রেশম খামারগুলিতে আলাদাভাবে তসর চাষও এখন করা হচ্ছে, সে কথাই জানিয়েছেন দুবরাজপুর রেশম শিল্প আধিকারিক অলোক ঘোষ। এখানে আমাদের মালবেরি যেটা রেশম এবং তসর দুটোরই চাষ করা হয় এবং এখানে উন্নত মানের বীজ তৈরি করা হয়, সেই বীজ আমরা চাষিদের সাপ্লাই করি। আর তসরের যে গুটিটা হয় সেই গুটিটাও বছরে 2টো ক্রপ এখানে করা হয়, সেই গুটি থেকে আমাদের এখানে ডিম তৈরি করা হয়, সেও চাষিদের দেওয়া হয়। এই তসর শিল্প এবং শিল্পীদের বাঁচিয়ে রাখতে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ এবং তসর গুটি উৎপাদনের সরকারি পদক্ষেপ আরও বেশি হওয়া জরুরি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।